ওকে, গত ক্লাসে আমাদের বিজ্ঞান গত ক্লাসে 9 সায়েন্সের 9-এর, বর্তমান 9 সায়েন্স বলা যাবে না আসলে, 9-এর গত ক্লাসে আমরা শেষ করছিলাম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের আগ পর্যন্ত, অর্থাৎ পরমাণুর কণিকা সমূহের গঠন নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। আজকে আমাদের আলাপ আলোচনার বিষয় হচ্ছে পরমাণু মডেলগুলো। আমি গত ক্লাসেও বলছিলাম যে আমাদের মূলত অনেক ধরনের মডেল আছে, যে ক্লাস 6-এ বা ছোটোকালে আমরা পড়ে আসছি ডাল্টনের পরমাণু মতবাদ, যেখানে পরমাণু অবিভাজ্য বা অ্যাটম অবিভাজ্য বলে অভিহিত করা হয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে পরমাণুকে বিভক্ত করা যায় এবং বিভক্ত করলে বিভিন্ন রকম মৌলিক কণিকা বা স্থায়ী কণিকার আমরা সন্ধান পাই। এরপরে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কৃত হয়, তারপরে বোর পরমাণু মডেল এবং বর্তমানে কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে সমারফিল্ড মডেলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো আমাদের এসএসসি লেভেলে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল নিয়ে আলাপ আলোচনা করব। গরিব, এখন রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলটা ব্যাপারটা এরকম যে এইটা আসলে কোনো পরমাণু মডেল না, বা উনি কোনো থিওরি আকারে প্রকাশ করছেন, কোনো একটা পেপার পাবলিশ করছেন, এরকম কিছু না। রাদারফোর্ড পরমাণু মডেলটা আসলে একটা এক্সপেরিমেন্টেড তত্ত্ব, একটা এক্সপেরিমেন্ট করে সেই এক্সপেরিমেন্ট থেকে যে সকল ডাটাগুলো পাওয়া গেছে এই ডাটাগুলোকে পরপর সাজায় উনি পেপার পাবলিশ করছেন। পরবর্তীতে সেই পেপারটাই রাদারফোর্ড পরমাণু মডেল হিসেবে পরিচিতি লাভ করছে উনি এবং ওনার অ্যাসিস্ট্যান্ট। তো উনি এই পেপারটাকে মূলত পাবলিশ করছিলেন রাদারফোর্ড পরমাণু মডেল নামে না, উনি এই পেপারটাকে 1911 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট নামে প্রকাশ করছিলেন। সেই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটাই আমরা পড়ে থাকবো। তো এই এক্সপেরিমেন্টটা সম্পন্ন করার জন্য অ্যাকচুয়াল আমাদের বইয়ের ভিতরে যে ব্যাপারটা বলা আছে থিওরি আকারে, এই ব্যাপারটা ভুল না, আংশিক সত্য বা আংশিক সঠিক। আমরা অ্যাকচুয়াল ব্যাপারটা ইন্টারমিডিয়েট থেকে অ্যাকচুয়াল যে ব্যাপারটা হয়েছিল সেই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব। তো বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে যে এক্সপেরিমেন্টটা করেন তার জন্য ওনার কতগুলো টপিক লাগবে। আচ্ছা, 1911 সালে যেই এক্সপেরিমেন্টটা করছিলেন তার জন্য ওনার কতগুলো টপিক লাগবে, সেই টপিকগুলো কি তোমাকে, কতগুলো এলিমেন্ট লাগবে, সেই এলিমেন্টগুলো কি সেটা তোমাকে জানতে হবে। সর্বপ্রথম তোমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্বর্ণপাত। কি লাগবে? একটা স্বর্ণপাত, একটা অরামের পাত। ওকে, এই স্বর্ণপাতটা বুঝো, মানে একটা স্বর্ণের একটা টুকরা নিছে, স্বর্ণের টুকরাটা নিয়ে তারপরে সেটা কি ইচ্ছা মতো পিটাইতে তারপর ওইটাকে একবারে পাতলা কাগজের মতো করে ফেলছে, যার পুরুত্বটা ছিল 4 × 10⁻⁻⁴ মিলিমিটার। বুঝতে পারতেছি? একটা স্বর্ণপাত এমনভাবে নিচ্ছে যার পুরুত্ব 4 × 10⁻⁴ মিলিমিটার। তারপরে কি করছে, উনি একটা জিঙ্ক সালফাইডের প্রলেপ লাগানো পর্দা নিছে। জিঙ্ক সালফাইডের প্রলেপ লাগানো পর্দা নিছে মানে একটা পাতলা পর্দা নিছে, একটা কাপড়ের মতো অংশ, যেই অংশটার এক পাশে তিনি জিঙ্ক সালফাইড একটা রাসায়নিক পদার্থ তার পাড়া লাগাইছে, লেয়ার লাগাইছে। ওকে, তো এরপরে জিঙ্ক সালফাইডে এক পাশে জিঙ্ক সালফাইড এবং অন্য পাশে নর্মাল পদার্থ, সো নর্মাল পর্দা। সো জিঙ্ক সালফাইডের লেয়ার লাগানো একটা পর্দা নিছে। এই পরীক্ষার জন্য যে এলিমেন্টগুলো লাগবে সেগুলো বলতেছি। এবং উনি একটা লেডের বক্স নিছে। কিসের বক্স? লেড। পিভি দিয়ে প্লাম্বাম বোঝায়, প্লাম্বাম একটা পদার্থ, লেড এর বাক্স, লেডের বাক্স নিছে। তো অরাম পাত, জিঙ্ক সালফাইড, লেড বাক্স, এবং লেড বাক্সের ভিতরে উনি তেজস্ক্রিয় এক ধরনের পদার্থ নিছে। তেজস্ক্রিয় পদার্থ কি? যে সকল পদার্থ তেজস্ক্রিয়তা ছড়ায় বা অতিরিক্ত ক্ষতিকর রশ্মি বা খুব পাওয়ারফুল রশ্মি বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে। তো অন্য তেজস্ক্রিয় একটা পদার্থ নিছে যেটাকে বলা হচ্ছে রেডিয়াম বা তেজস্ক্রিয় রেডিয়াম। বুঝতে পারতেছো? লেড একটা মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থ এই রেডিয়ামের তেজস্ক্রিয়তা আটকায় রাখতে পারে। আমি যদি এখানে নর্মালি প্লাস্টিকের বাক্স নিতাম বা অন্য কোনো ধরনের লোহার বাক্স নিতাম, তাহলে ওই লোহার বাক্স থেকে ঠিকরে আলো বেরোইতো, রেডিয়ামের তেজস্ক্রিয়তা বেরোইতো। লোহার বাক্স বা অন্যান্য পদার্থের বাক্সটা এই রেডিয়ামের তেজস্ক্রিয় রেডিয়াম, যেটা তেজস্ক্রিয় যে রেডিয়ামটা, এই রেডিয়ামের তেজস্ক্রিয়তা আটকায় রাখতে পারতো না। এই লেডের যে বক্সটা, লেডের যে মানে তোমার আবদ্ধ যে বক্সটা, এই বক্সটা এই রেডিয়াম এর তেজস্ক্রিয়তা আটকায় রাখতে পারে, রেডিয়ামের যে শক্তি বিকিরণটা সেটা আটকায় রাখতে পারে। সবাই বুঝতে পারতেছো? আচ্ছা, এরপরে এই রেডিয়াম থেকে যে তেজস্ক্রিয় রশ্মিটা বের হবে সেইটাকে আমরা বলবো হিলিয়াম। অর্থাৎ এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের মূল প্রতিপাদ্য টপিক বা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, হিলিয়াম পার্টিকেল। ওকে, তাহলে হিলিয়ামটা কি? এই যে রেডিয়াম, তেজস্ক্রিয় রেডিয়ামটা, এখান থেকে একটা খুব পাওয়ারফুল রশ্মি বা পাওয়ারফুল তোমার কণিকা নির্গত হয়, যেটাকে বলা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। কি বলে? হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসের কনসেপ্টটা এইরকম যে আমরা কি জানি যে পর্যায় সারণীর হিলিয়াম কততম মৌল? 2। মাশাআল্লাহ, 2তম মৌল। এবং হিলিয়ামের ভর 4।
মনে আছে তো? তো হিলিয়াম থেকে আমরা কি জানি যে কোনো একটা নির্দিষ্ট মৌলের নিউক্লিয়াসে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যত, কক্ষপথে তার ইলেকট্রন সংখ্যাও তত। আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি। সো হিলিয়ামের ক্ষেত্রে ওর নিউক্লিয়াসে প্রোটন আছে 2টা, তাহলে বাইরে কক্ষপথে ইলেকট্রনও আছে 2টা। এই হিলিয়ামের কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন যদি আমি অপসারণ করে দিই, সরায় ফেলি, তাহলে আমরা কি পাবো? তাহলে হিলিয়াম নিউক্লিয়াস পাবো। বুঝতে পারতেছি? হিলিয়ামের শেষ কক্ষপথ থেকে যে কয়টা 2টা ইলেকট্রন আছেই 2টা, প্রত্যেকটা ইলেকট্রন যদি আমি অপসারণ করে ফেলি, সরাই দিই, তাহলে যা পাবো শুধুমাত্র নিউক্লিয়াসটা পড়ে থাকবে না, কক্ষপথের অস্তিত্ব কি থাকবে? এই যে নিউক্লিয়াসটা পড়ে থাকবে না হিলিয়ামের, এই হিলিয়াম নিউক্লিয়াসটাকেই আমরা গালভরা ভাষায় বলি আলফা পার্টিকেল বা আলফা কণা। বুঝতে পারতেছি? তাহলে হিলিয়াম এর ভর হচ্ছে 4 এবং এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এবং ভাইয়া মনে আছে, যদি কোনো পরমাণুকে আয়নে প্রকাশ করা হয়, তার আয়নটাকে ওই পাশের কোণায় লিখতে হয়। রিমেম্বার, ওই পাশের কোণায় লিখতে হয়। তাহলে হিলিয়ামের আয়নটা কত? হিলিয়ামের আয়নটা +2। বুঝতে পারতেছি? এই যে হিলিয়ামের ভর 4, এর প্রোটন সংখ্যা 2 এবং আয়ন +2, 2টা ইলেকট্রন অপসারণ করছে তাই +2। মানে আছে ইলেকট্রন কেমন সঙ্গী? খারাপ সঙ্গী। ইলেকট্রন যার জীবনে আসে ও খারাপ হয়ে যায়। ইলেকট্রন খারাপ সঙ্গী, খারাপ বন্ধু। আমাদের জীবনে খারাপ বন্ধু আসলে আমরা খারাপ হয়ে যায় না? তো ইলেকট্রন হচ্ছে খারাপ সঙ্গী। ইলেকট্রন যে মৌলের জীবনে আসে ওই মৌল নেগেটিভ হয়ে যায়, খারাপ হয়ে যায়, এখানে আধানটা হয় নেগেটিভ। আর ইলেকট্রন যার জীবন থেকে চলে যায় সে ভালো হয়ে যায়। খারাপ সঙ্গে চলে গেলে আমরা ভালো হয়ে যাই না? কেন, আপনি ভালো আছেন না? আচ্ছা, ইলেকট্রন যার জীবন থেকে চলে যায় সে ভালো হয়ে যায়, এই জন্য হচ্ছে ইলেকট্রন খারাপ সঙ্গী। ওকে, সো ইলেকট্রন হিলিয়ামের জীবন থেকে চলে গেছে, এই জন্য হিলিয়াম ভালো হয়ে গেছে, পজিটিভ, হিলিয়াম 2+ হয়ে গেছে। এই সম্পূর্ণ যে ব্যাপারটা হিলিয়াম 2+ এর যে ব্যাপারটা, এইটাকেই বলা হয় হচ্ছে আলফা পার্টিকেল। বুঝতে পারতেছি? আলফা কণা। হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয় একত্রে? আলফা কণা বা আলফা পার্টিকেল, অতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক ইলেকট্রন মাইক্রোস্কোপিক পার্টিকেল। সবাই বুঝতে পারতেছি? এই উপাদানগুলো তিনি জোগাড় করছেন রাদারফোর্ড সাহেব। জোগাড় করার পর তিনি এইভাবে জিনিসগুলোকে অ্যাসেম্বল করছেন। তিনি ফার্স্টে একটা লেড বক্স নিছেন। ওকে, লেড বক্স নিয়ে, এই যে লেডের বাক্স আমার দরকার ছিল না, লেডের বাক্স, এই যে লেডের বাক্স দরকার ছিল, তিনি নিছেন। নেওয়ার পরে তিনি কি করছেন, এর ভিতরে ওই যে তেজস্ক্রিয় রেডিয়াম, মনে আছে? তেজস্ক্রিয় রেডিয়াম দরকার ছিল আমার, তাহলে রেডিয়াম উনি নিছেন। তো সর্বপ্রথম কি করছে, উনি একটা বাক্স নিছে, যেটা কিনা প্লাম্বাম। কেন ভাইয়া প্লাম্বামের বাক্স নিছে? কারণ প্লাম্বাম বা লেড রেডিয়ামের তেজস্ক্রিয়তাকে আটকে রাখতে পারে, ধরে রাখতে পারে। গরিট, তার ভিতরে উনি রেডিয়াম নিছেন। এবার যেহেতু প্লাম্বাম এর বাক্স রেডিয়ামের তেজস্ক্রিয়তা ধরে রাখতে পারে, তাহলে কি এই বাক্সের বাইরে, বাক্স যদি কোনো পথ উন্মুক্ত না হয়, তাহলে এই বাক্সের বাইরে কি রেডিয়ামের তেজস্ক্রিয়তা ছড়াবে, আলোটা ছড়াবে না। তার মানে উনি এইটা নিশ্চিত করছেন যে উনি শুধুমাত্র যেদিকে আলোটা মারতে চান সেদিকেই আলোটা যাবে। বুঝতে পারতেছি? শুধুমাত্র যেদিকে উনি আলোটা মারতে চান, এক্সপেরিমেন্টের পারফেকশনটা নিশ্চিত হয়। তারপরে কি করছে, উনি ছোট্ট করে একটা পথ এই বরাবর উন্মুক্ত করে দিছে লেড বক্সে। ওকে, উন্মুক্ত করে দেওয়ার পর এখান থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি, রেডিয়ামের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে। এবং এই বরাবর উনি কি করছে, তার কিছুটা দূরে, এই বক্সের কিছুটা দূরে এই যে একটা স্বর্ণপাত নিয়েছিলেন না, যার পুরুত্ব 4 × 10⁻⁴ মিলিমিটার, এই পাতটা উনি এখানে রাখছেন। একেবারে একটা স্বর্ণপাত নিয়ে ওটা পিটাইতে একবার পাতলা কাগজের মতো করে ফেলছে। বুঝতে পারতেছি? স্বর্ণপাত নিয়ে তারপরে এখন উনি এইটা রাখছেন, এই যে ওকে এভরিওয়ান। এখন বুঝতে পারতেছি নোটের তাৎপর্যটা, নোটের ভিতরে যে টপিকগুলো আলাপ আলোচনা করে রাখছিলাম আগেই, এখন এক্সপ্লেন করতেছি। এবার বুঝতে পারতেছি ঘটনা কি হচ্ছে। উনি একটা স্বর্ণপাত, এটা একটা স্বর্ণপাত, ওকে, একটা স্বর্ণপাত নিচ্ছেন, অরাম দেওয়া স্বর্ণ বোঝায়। ওকে, হ্যাঁ, এটা স্বর্ণপাত। স্বর্ণপাতটাকে আমরা একটা বড় নিউক্লিয়াসের মতো কল্পনা করতেছি। পুরো স্বর্ণপাতটা পুরোটা একটা লোহার, মানে একটা তোমার একটা শীটের মতো, এই যে এরকম পাতলা কাগজের শীটের মতো, ঠিক আছে? স্বর্ণপাতটাকে পাতলা বানায় ফেলছে। তো এইটাকে আমরা একটা কি কল্পনা করতেছি, একটা জায়ান্ট নিউক্লিয়াস বা একটা বৃহত্তর নিউক্লিয়াসের মতো কল্পনা করতেছি। বুঝতে পারতেছি? এবং এই স্বর্ণপাতটার এক্স্যাক্ট পিছনে, সেটআপটা কত সুন্দর, এক্স্যাক্ট পিছনে উনি একটা পর্দা নিছেন। এই পর্দাটার ভিতরে কি লাগানো, জিঙ্ক সালফাইডের লেয়ার লাগানো।
ঠিক আছে, জিঙ্ক সালফাইড এর লেয়ার। ওকে, জিঙ্ক সালফাইডের লেয়ার লাগানো, তাতে কি হয় আমরা যখন নরমালি কি করি ভাইয়া, তোকে যদি আমি বুঝাই, এক্সরে যে ফিল্মগুলো আছে, এক্সরে ফিল্মগুলো কি হয় যে পুরো ফিল্মটা কালো থাকে, তার ভিতরে যখন এক্সরেগুলো পড়ে, হ্যাঁ সরি পুরো ফিল্মটা হচ্ছে নর্মাল থাকে, তার ভিতরে যখন এক্সরেগুলো পড়ে, রশ্মিগুলো পড়ে, তখন ফিল্মটা কালো হয়ে যায় না, ওই ফিল্মের সাথে এক্সরের সাথে বিক্রিয়া করে। বাট হাড্ডির যে সকল জায়গায় আলটিমেটলি এক্সরেগুলো বাধাপ্রাপ্ত হয়, ওই জায়গায় ওই আলোগুলা এক্সরেগুলা কিন্তু নিজ বরাবর যাইতে পারে, হাড্ডিতে বাধাপ্রাপ্ত হয়ে যায়। তার ফলে কি হয়, এক্স্যাক্টলি হাড্ডি যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো সাদা থাকে, আর বাকি পুরো ফিল্মটা কালো হয়ে যায়, কারণ বাকি পুরো ফিল্মে জায়গা মতো গেছে। এভাবে করে আমরা হাড্ডির একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়, তাই না ব্যাপারটা? জাস্ট সেই ঘটনাটা এইখানে হবে, বুঝতে পারতেছি। এখান থেকে যে আলফা পার্টিকেল, দেখো সেটাটা কি দারুণ, এখান থেকে যে আলফা পার্টিকেলগুলো নিঃসৃত হবে, এই আলফা পার্টিকেলগুলো যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে সেখানে সাদাই থাকবে, বুঝতে পারতেছো? আর সেখানে সেখানে হচ্ছে যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে সেখানে হচ্ছে কালোই থাকবে। এখানে জাস্ট কালারটা উল্টা, সেখানে সেখানে কালোই থাকবে। আর যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হবে না, রশ্মিগুলো এসে পুরোপুরি অ্যাটাক করতে পারবে, ওই জায়গাটা সাদা স্পট হয়ে যাবে, বুঝতে পারতেছো? পুরো প্লেটটা কালো, যেখানে আইসা আলফা পার্টিকেলগুলো পড়বে, আঘাত করবে, ওই জায়গাটা সাদা হয়ে যাবে, ওই জায়গা ডটেড ডট 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 সাদা হয়ে যাবে, বুঝতে পারতেছো? হ্যাঁ, স্বর্ণপাতটাকে এড়াইয়া গিয়া যখন এটার মধ্যে আঘাত করবে, তখন এই যে লাল যে অংশটা, জিঙ্ক সালফাইডের পর্দাটা, এইটা সাদা হয়ে যাবে, আর বাকি জায়গাগুলো কালোই থাকবে, বুঝতে পারতেছি? হ্যাঁ, এই হচ্ছে সেটআপটা উনি করছেন। এই সেটআপটা করে তারপরে এই মাথাটা উনি খুলে দিয়েছেন। তো রেডিয়ামের মাথাটা খুলে দেওয়া, এই যে রেডিয়াম যুক্ত যে লেড বাক্স, এটার মাথাটা খুলে দেওয়ার পর এখান থেকে প্রচুর পরিমাণে আলোক রশ্মি, মূলত আলোক রশ্মি না, তেজস্ক্রিয় রশ্মি, প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি। এই রশ্মিগুলা কিরকম ভাইয়া? এই রশ্মিগুলা বলো, এই রশ্মিগুলাই, এই যে রেডিয়াম থেকে নির্গত যে রশ্মিগুলা, এগুলাই তোমার হিলিয়াম নিউক্লিয়াস। এই যে হিলিয়াম 4 2 ভর আর +2, এই পুরাটাকে আমরা একত্রে বলি আলফা কণা। এইখানে এই পুরা এই যে রশ্মিগুলার ভিতরে প্রচুর পরিমাণে হিলিয়ামের পার্টিকেল আছে, বুঝতে পারতেছি? এই প্রত্যেকটা রশ্মির ভিতরে প্রচুর পরিমাণে হিলিয়ামের ছোট 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 পার্টিকেল একটা লাইনের মতো বা রশ্মির মতো উৎপন্ন করতেছে। গট ইট? এইবার ভাইয়া রাদারফোর্ড এই সম্পূর্ণ সিচুয়েশনটা তৈরি করে, এখান থেকে মাথাটা ফুটা করে দিয়ে সম্পূর্ণ সিচুয়েশনটা তৈরি করে কতগুলো নির্দিষ্ট ব্যাপার উনি দেখতে পান। যেই ব্যাপারগুলো উনি দেখতে পান, এই ব্যাপারগুলোকেই, এই ঘটনাগুলোকেই আমরা বলি রাদারফোর্ডের পরমাণু মডেল বা রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য, বুঝতে পারতেছি? তো সর্বপ্রথম উনি কি দেখতে পান, এই যে রশ্মিগুলো আছে, এই রশ্মিগুলা টোটাল 3 রকম আচরণ করে। সর্বপ্রথম এই রশ্মিগুলা বা একেবারে সবচেয়ে বেশিরভাগ রশ্মি যে আচরণটা করে, সেই আচরণটা হচ্ছে বেশিরভাগ রশ্মি পরমাণুকে সম্পূর্ণভাবে কোনো রকম হ্যাসেল ছাড়াই ভেদ করে চলে যায়। বেশিরভাগ রশ্মি কোনো রকম হ্যাসেল ছাড়াই পরমাণুকে ভেদ করে চলে যায়, কোনো রকম কোনো সমস্যা হয় না। ওকে, পরমাণুর এই যে বেশিরভাগ রশ্মি কোনো রকম হ্যাসেল ছাড়াই একেবারে চলে গিয়ে এই জায়গাটায়, এই যে এখানে একটা স্পট সৃষ্টি করলো, এইভাবে যে স্পটগুলো সৃষ্টি করতেছে, এই যে ব্যাপারগুলো তৈরি করতেছে, এর থেকে বিজ্ঞানী রাদারফোর্ড একটা বিশাল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। দেখো তো ভাইয়া, প্রায় 99.7% রশ্মি একবারে পুরোপুরি ভেদ করে ওই পাশে চলে যাচ্ছে না? এই জন্য উনি এখান থেকে সিদ্ধান্ত নিলেন পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। অলরেডি ভাইয়া নোটে উল্লেখ করে দিছি, খেয়াল আছে? নোটের পয়েন্ট নাম্বার 1। ওকে, সবাই নোট করছো? ওখানে আছে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, একেবারে এখান থেকে যে রশ্মিগুলো চলে গেছে তার বেশিরভাগ রশ্মি এখানে গিয়ে আটকাইছে। মানে কি, পরমাণুর জায়গাগুলো যদি ফিল আপ থাকতো, ফাঁকা না থাকতো, তাহলে এই হিলিয়াম নিউক্লিয়াসগুলো কি ইজিলি চলে যেতে পারতো না, বুঝতে পারতেছি? আচ্ছা, ওই লোহার ইয়ারে তো পুইরাও যেতে পারে। মাশাআল্লাহ, ভেরি গুড কোশ্চেন। অরামের পাটটা তো পুইরাও যেতে পারতো, ভেরি গুড। উনি এই জন্যই স্বর্ণপাতটা নির্বাচন করছেন, কারণ স্বর্ণপাত অন্য কোনো পদার্থের সাথে সহজে বিক্রিয়া করে না, এগুলোকে নোবেল ধাতু বলা হয়। স্বর্ণ, প্লাটিনাম, এগুলোকে বলা হয় নোবেল ধাতু। ভেরি গুড কোশ্চেন, এক্সেলেন্ট কোশ্চেন। তারপরে ও মানে ডান। আর এনিওয়ান এলস কোশ্চেন কর, হ্যাঁ কোশ্চেন করলে ব্যাপারটা ক্লিয়ার হয়, এটাই তো চাই, কোশ্চেনস। ওকে, so far so good everyone? Okay fine, তাহলে কোশ্চেন
এখান থেকে যে রশ্মিগুলা গেছে এই রশ্মিগুলা কি করে যে কোনো রকম হ্যাসল ছাড়াই কোনো রকম সমস্যা ছাড়াই এ পর্যন্ত চলে আসে। এই যে সাদা স্পট সৃষ্টি করা শুরু করে দিচ্ছে অলরেডি, বুঝতে পারতেছি? তার মানে কি পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। ওকে, এরপরে দ্বিতীয় নাম্বার কেস, কিছু রশ্মি উনি খেয়াল করলেন এই বরাবর গিয়ে এই পর্যন্ত গিয়ে একেবারে কাছাকাছি গিয়ে তারপরে তাদের দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যায়। একেবারে কাছাকাছি গিয়ে তাদের দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যায়। এই যে ভেরি গুড কোশ্চেন, কেন ভাইয়া? দেখতো না এইখান থেকে এই যে রশ্মিগুলা যাচ্ছে এই রশ্মিগুলা যাওয়ার পরে আমরা কি জানি, একই সমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে আর বিপরীতধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাই না ব্যাপারটা? তাহলে এই যে হিলিয়াম নিউক্লিয়াসটা এটার উপরে চার্জটা কেমন? +2। আর পরমাণু নিউক্লিয়াসে এমন কিছু একটা আছে, পরমাণুর ভেতরে কেন্দ্রে এমন কিছু একটা আছে যেই কিছু একটার কারণে এই পার্টিকেলগুলা তাদের রাস্তা ডেভিয়েট করে ফেলতেছে, তাদের রাস্তা সরায় ফেলতেছে। বুঝতে পারতেছি? পরমাণুর ভিতরে কিছু একটা আছে যার কারণে এই পদার্থগুলা তাদের রাস্তা ডেভিয়েট করে ফেলতেছে এবং সেই কিছু একটার আধান অবশ্যই ধনাত্মক হবে। বুঝতে পারতেছি? কারণ কি, কেমনে ধনাত্মক হবে? সমধর্মী আধান পরস্পর বিকর্ষণ করে। সো এই যে রশ্মিটা যাচ্ছে এও পজিটিভ, হিলিয়াম নিউক্লিয়াস পজিটিভ, আবার পরমাণুর ভিতরের অংশটাকে অবশ্যই পজিটিভ হইতে হবে, না হলে ওকে ঠেলা মেরা সরায় দিত না। বুঝতে পারতেছো? সমধর্মী আধান পরস্পর অবশ্যই বিকর্ষণ করে, অয় পজিটিভ। ঠিক আছে, ছেলে লাথি মারা সরাই দিছে। মাশাআল্লাহ, প্রথমগুলার দূরত্ব নিউক্লিয়াস থেকে একটু বেশি দূরে ছিল, তাই নিউক্লিয়াসের উপর কোনো প্রভাব খাটাইতে পারে নাই। মাশাআল্লাহ, এক্সেলেন্ট কোশ্চেন। এনিওয়ান এলস? ভেরি গুড। আচ্ছা, আয়ত্তের বাইরে। ওকে, তো দুইটা না, আসলে অনেকগুলা রশ্মি, আমি জাস্ট দুইটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, তো কিছু পরিমাণ রশ্মি নিউক্লিয়াস পর্যন্ত, নিউক্লিয়াসের খুব কাছাকাছি যে সকল রশ্মি যায় সেই সকল রশ্মি নিউক্লিয়াসের কাছাকাছি গিয়ে ও পজিটিভ, নিউক্লিয়াসও পজিটিভ, এই জন্য নিউক্লিয়াস ওরে লাথি মেরা দূরে সরাই দিছে। এই যে রাস্তা ডেভিয়েট করে ফেলছে, যা সরানতে, বুঝছি? রাস্তা ডেভিয়েট করে ফেলছে। এবং হ্যাঁ, আমি আলাপ করবো। আচ্ছা, যেটা বলছিলাম এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ভাইয়া খেয়াল করতো, আমরা এখান থেকে সেকেন্ড একটা সিদ্ধান্ত আসতে পারি না? রাদারফোর্ড সাহেব যে সিদ্ধান্ত আসছে যে পরমাণুর ভিতরে ধনাত্মক আধান বিশিষ্ট কিছু একটা আছে, পরবর্তীকালে যার নাম দেওয়া হয় নিউক্লিয়াস। তাহলে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস, কেস নাম্বার 2। বুঝতে পারতেছি? পয়েন্ট বাই পয়েন্ট ভাইয়া, বইয়ের ভিতরে যেভাবে ওই যে ব্যাখ্যা দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে, নো, পয়েন্ট আকারে এক্স্যাক্টলি রাদারফোর্ড সাহেব কি করে গেছেন, এইটা পিওর কনসেপ্টটা। ওকে, উনি এক্স্যাক্টলি এই কাজগুলো করে গেছেন। তো চক্কর যাই হোক, বুঝতে পারতেছি। কেস নাম্বার 1 বেশিরভাগ স্থান ফাঁকা। কেস নাম্বার 2 ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস। ভাইয়া কেমনে কনফার্ম করলা ধনাত্মক? কজ এই নিউক্লিয়াসটা ওদেরকে লাথি মেরে ধরে সরাই দিছে। যদি নিউক্লিয়াসটা ঋণাত্মক আধান বিশিষ্ট হইতো তাহলে কি হইতো, এই পার্টিকেলগুলা হিলিয়াম নিউক্লিয়াস ধনাত্মক পার্টিকেল, এই পার্টিকেলগুলা দূরে যাওয়ার বদলে আর ওর ভিতরে এসে পতিত হইতো, কারণ নেগেটিভটা পজিটিভকে আকর্ষণ করতো। দুইজনই পজিটিভ দিক বিধায় একজনকে বিকর্ষণ করে দিচ্ছে। বুঝতে পারতেছি? এইবার কল্পনা কর ওই পাশে একজন সুমো রেসলার আছে, রুমের ওই পাশে একজন সুমো রেসলার আছে, আর এখানে আমি দাঁড়ানো, আমরা দুইজনের দিকে তেড়ে গেলাম। ঠিক আছে, কি মনে হয় দুইজন যখন ক্ল্যাশ করব কে কার দিকে ছিটা যাবে? সুমো রেসলার সুন্দর মতো এই বরাবরই চলে আসবে, আর না হলে সর্বোচ্চ আমার এইভাবে ধরে এইভাবে করে নিয়ে গেছে, তাই না ব্যাপারটা? হ্যাঁ, সো ব্যাপারটা কি, যখন একটা সুমো রেসলার আর আমার ক্ল্যাশ হচ্ছে তখন সুমো রেসলারটা সাইজে বিশাল, বহুত মোটা। ঠিক আছে, সো আমার সাথে যখন সুমো রেসলারের ক্ল্যাশ হবে আমি ওরে কিছুই করতে পারবো না, ও উল্টা আমারে ধরে উল্টা দিকে পাঠিয়ে দিবে, আর নাহলে ওর পেটের সাথে বাড়ি লেখা ঠুম। ওকে, সো এই যে ঘটনাটা এই ক্ষেত্রে হয়েছে। দেখতো ভাইয়া, এখান থেকে এই যে পরে একটু পরে এখান থেকে যে ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটা কি বলতে পারি? দেখতে ভাইয়া, আরো এক পদের রশি আমার কাছে বাকি আছে, সেটা খেয়াল করছি। এই যে রশিটা আমার কাছে বাকি আছে, এই রশিটা নিয়ে এখন আমি কি করতে পারি? এখান থেকে এই রশিটা যাবে গিয়া এইখান থেকে সুন্দর মতো নিউক্লিয়াসটার সাথে বাড়ি খেয়া আবার ঘুরে চলে আসবে, একবারে নিউক্লিয়াসের এক্সাক্ট পয়েন্টে বাড়ি খেয়েছে।
বুঝতে পারতেছি? এটাকে আবার বক্সের ভিতরে ঢুকেছি। বক্সের ভিতর আসবে না, মানে ওর চারপাশে এরকম একটা প্রোটেকশন লেয়ার দেওয়া ছিল এই বরাবর। আমি পুরো সিস্টেমটা আঁকাই না, আমি জাস্ট মেইন সিস্টেমটা আঁকাইছি। একটা বিশাল রুমের মধ্যে পুরো জিনিসটা করা হচ্ছিল, তো এর চারপাশে আবার প্রোটেকশন লেয়ার, প্রোটেকশন সিস্টেম দেওয়া ছিল। আর এই যে জিঙ্ক সালফাইডের পাতটা ভাইয়া, এটা শুধুমাত্র ওই জায়গা বরাবর ছিল না, পুরা রুম বরাবর ছিল। তো রুমের অন্যান্য জায়গায় জিঙ্ক সালফাইডের পাত আছে, ওই সকল জায়গায় গিয়ে বাড়ি খেয়েছে, ওই সকল জায়গায় সাদা স্পট পড়ছে। এক্সেলেন্ট কোশ্চেন, মাশাআল্লাহ। বুঝতে পারতেছি? সো এটা আমি আঁকার জন্য সুবিধার জন্য দেখাইছি যে পিছন দিকে চলে আসছে। অ্যাকচুয়ালি ওইটাই ভাবতেছি, এমনি যে সরে যাইতেছে রাতের উপরে চোখে মুখে যদি দেখে পড়তো। গুড কোশ্চেন। একটা আবদ্ধ রুমে এরকম স্ক্যাটার্ড এক্সপেরিমেন্ট, বেটা উনি তো এত বোকা ছিল না যে তেজস্ক্রিয়তা নিজের উন্মুক্ত করে দিবে, তাই না ব্যাপারটা? বুঝতে পারতেছি? সো কিছু পরিমাণ রশ্মি ভাইয়া মনে রাখতে হবে, এই যে রেশিওটা প্রতি 20,000-এ একটা রশ্মি, 20,000:1। এই অনুপাতটা, রশ্মিটার অনুপাত কত? 20,000:1। অর্থাৎ প্রতি 20,000-এ একটা রশ্মি আবার যেভাবে বাড়ি খায় পুরোপুরিভাবে ব্যাক করে চলে আসে। বুঝতে পারতেছি? পরিবারভাবে বাড়ি খায় আবার ব্যাক করে চলে আসে। তাই প্রতি 20,000-এ একটা রশ্মি ফিরে আসবে এবং 19,999টা রশ্মি এভাবে করে স্ক্যাটার্ড হয়ে যাবে অথবা সরাসরি ভেদ করে চলে যাবে। তার মানে এই যে বাড়ি খেয়ে আবার ফিরে আসতেছে, মনে আছে সুমরসলার ভারী আমি কম ভারী, তাই ও আমার ধৈরা নিয়ে উল্টা দিকে পাঠিয়ে দিছে। তেমনিভাবেই হিলিয়াম নিউক্লিয়াসটা যদি ভারী হইতো তাহলে স্বর্ণপাতটা কি জায়গা মতো থাকতো? ও ওরে উড়াই নিয়ে চলে যেত না? কিন্তু উল্টা ঘটনা হয়েছে না, স্বর্ণপাত ওরে ঘুষি মেরা পিছন দিকে পাঠিয়ে দিছে না? এখান থেকে বুঝতে পারি স্বর্ণপাতটা অপেক্ষাকৃত বেশি ভারী। বুঝতে পারতেছি? হ্যাঁ, স্বর্ণপাতের নিউক্লিয়াসটা, হ্যাঁ স্বর্ণপাতটা তো যেহেতু আমরা পরমাণু হিসেবে কল্পনা করতেছি, স্বর্ণপাতের নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বেশি ভারী। বুঝতে পারতেছি? আর হিলিয়াম নিউক্লিয়াসটা কম ভারী। অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি ভারী আধান বিশিষ্ট নিউক্লিয়াস। সবাই বুঝতে পারতেছি? এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি? ভারী আধান বিশিষ্ট নিউক্লিয়াস, কেস নাম্বার 3। মানে নিউক্লিয়াসটা প্রচুর ভারী, ভারী নিউক্লিয়াস, ভারী আধান বিশিষ্ট বলতেছি। আধান বিশিষ্ট তো অবশ্যই, ধনাত্মক আধান বিশিষ্ট ছিল না, তবে নিউক্লিয়াসটা কেমন? ভারী। বুঝতে পারতেছি? অপেক্ষাকৃত ভারী। অর্থাৎ পরমাণুর প্রায় সমগ্র ভর, একটা পরমাণু প্রায় এতটাই ভারী যে একটা পরমাণুর প্রায় পুরা ভরটাই ওই নিউক্লিয়াসেই থাকে। বাকি যে কক্ষপথের ভর সেটা অতি নগণ্য, প্রায় পুরা ভরটাই অলমোস্ট 99.5% ভরটা পুরাটাই নিউক্লিয়াসেই থাকে। বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি আসিন? শিওর? ঘুমের ঘোর কাটা? সিরিয়াস হ? হ্যাঁ, মাশাআল্লাহ, বাকিরা ফোকাসড আছে আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা ভাই, মানে ওটা যে আবার পিছন দিকে ব্যাক করে, হ্যাঁ ওটা তো আধানের জন্য, ভরের জন্য তো। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আধানের জন্য স্ক্যাটার্ড হয়ে গেছে। আমার কথাটা হচ্ছে যদি এই আধানটা বেশি ভারী হইতো তাহলে স্বর্ণপাতটা দুলে ওঠার কথা না? সেটা কি হইছে? তাহলে কিন্তু কে দুলে উঠছে, কে ব্যাক করছে? হিলিয়াম নিউক্লিয়াস। দুইটা বস্তুর, ভারী বস্তু যখন ক্ল্যাশ হয়, যে অনেক বেশি ভারী সে জায়গা মতোই দাঁড়ায় থাকে, কিন্তু যে কম ভারী সেই উল্টা দিকে ছিটকে যায়। আচ্ছা, আমার আর তোর সাথে ক্লাস হইলে আমি মনে কর ফ্যামিলি প্যাক, ঠিক আছে? সো আমি জায়গা মতো দাঁড়ায় থাকতে পারবো আর তুই ছিটকা চলে যাবি। সো যে বেশি ভারী সে দাঁড়ায় থাকবে আর যে কম ভারী সে ছিটকা চলে যাবে না? জাস্ট লাইক দ্যাট নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা, অরাম নিউক্লিয়াসটা বেশি ভারী আর হিলিয়াম নিউক্লিয়াসটা কম ভারী, এই জন্য এই নিউক্লিয়াসটা ঠিকই ছিটকে চলে আসছে, স্বর্ণপাতটা জায়গায় দাঁড়াইছে। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। তাহলে এরা দুইজন মার্চ করে একজোট হয়ে যাইতো নিউট্রনের মতো। নিউট্রনের ভিতরে ধনাত্মক আছে, এক্সেলেন্ট কোশ্চেন, এক্সেলেন্ট। বুঝতে পারছেন আফিম? মেয়েরা সবাই? ওকে, মাশাআল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম যে প্রতি 2000-এ একটা রশ্মি পুরোপুরিভাবে ব্যাক করে। সো পরমাণুর কেন্দ্রে অতি ভারী একটা নিউক্লিয়াস আছে। কেস নাম্বার 4, এই মাত্র যে ঘটনাটা হলো এখান থেকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার পেতে পারি। দেখতে ভাইয়া, উনি লক্ষ্য করে দেখলেন রাদারফোর্ড সাহেব যে প্রতি 20,000-এ একটা রশ্মি ব্যাক করে। মানে কি? কল্পনা কর তোর কাছে 20,000 মানুষ আছে, তার মধ্যে একজন মানুষ জাস্ট চান্স পায় নাই, 19,999 মানুষ কিছু একটাতে চান্স পাইছে। তার মানে কি? যে চান্স পায় নাই তার পরিমাণটা চান্স পাওয়া মানুষের তুলনায় কিছুই না, অতি নগণ্য না? অর্থাৎ যদি এই যে নিউক্লিয়াসটা আমার কাছে আছে, এই নিউক্লিয়াসটা পরমাণুর আকৃতির তুলনায়, পরমাণুর সাইজের তুলনায় বেশ বড় হইতো, মাশাআল্লাহ, পরমাণুর আয়তনের তুলনায় যদি নিউক্লিয়াসটা একটু বেশ বড় হইতো তাহলে কি 20,000 জনের মধ্যে একজন মানুষ পিরা যেত? আরো বেশি মানুষ পিরা যেত না? তার মানে সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা অতি নগণ্য, অতি ক্ষুদ্র।
পুরো পরমাণুটা অনেক বড়, পরমাণুর পার্সপেক্টিভে, পরমাণু তো যদিও ছোট খুব, কিন্তু তার পার্সপেক্টিভেও, পরমাণুর সাইজের পার্সপেক্টিভেও নিউক্লিয়াসের সাইজটা আরও বেশি ছোট, একবারে নগণ্য। সো অতি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট নিউক্লিয়াস। বুঝতে পারতেছি? ক্ষুদ্র আয়তন বিশিষ্ট নিউক্লিয়াস। কেস নাম্বার কত? 4 গেল। কেস নাম্বার 5 একটু খেয়াল করি তো ভাইয়া, এই যে নিউক্লিয়াস, এই যে পরমাণুটা, এই পর্যন্ত বুঝতে পারছি? ক্ষুদ্র আয়তন বিশিষ্ট নিউক্লিয়াস, অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে আবার আরেকটা নেক্সট যে স্বীকার্য তিনি পাইছেন রাদারফোর্ড সাহেব, দেখতো ভাইয়া পরমাণুটা সামগ্রিকভাবে কেমন? তড়িৎ নিরপেক্ষ না, বিদ্যুৎ নিরপেক্ষ না, মানে পরমাণুর ভিতরে যতক্ষণ না পর্যন্ত আমরা ইলেকট্রন নিয়ে আমরা ঝামেলা করব ততক্ষণ পর্যন্ত পরমাণু কোনো রকম আধান প্রদর্শন করবে না, আধান নিরপেক্ষতা প্রদর্শন করবে। তার মানে পরমাণুর কেন্দ্রে যে পরিমাণ ধনাত্মক আধান আছে, এটা তো কনফার্ম যে ধনাত্মক আধান আছে, একটু আগে আমরা এক্সপেরিমেন্ট করে আসছি। পরমাণুর কেন্দ্রে, বুঝতে পারতেছি, কেন্দ্রে যতটুকু ধনাত্মক আধান আছে তার বাইরে ঠিক সমপরিমাণ ঋণাত্মক আধান আছে। যদিও কক্ষপথের এক্স্যাক্ট ধারণা, কক্ষপথের আকার আকৃতি এবং ইলেকট্রনের গতিবিধি সম্পর্কিত কোনো ধারণা রাদারফোর্ড সাহেব দিতে পারেন নাই, কিন্তু উনি এই কনসেপ্টটা দিয়ে গেছেন যে এর বাইরে কিছু একটা আছে, এর বাইরে কিছু একটা আছে যারা ঋণাত্মক আধান বিশিষ্ট। ইলেকট্রনের কনসেপ্টটা, হ্যাঁ, কক্ষপথের ইলেকট্রনের কনসেপ্টটা উনি দিয়ে গেছেন, কিন্তু কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে, এক্স্যাক্ট আকার আকৃতি, ম্যাথমেটিক্যাল টার্ম সম্পর্কিত কোনো কনসেপ্ট রাদারফোর্ড সাহেব দিতে পারেন নাই। এই পর্যন্ত বুঝতে পারতেছি? সো ব্যাপারটা কি হচ্ছে যে কক্ষপথে এমন কিছু পদার্থ আছে যারা পুরোপুরিভাবে এই পরমাণুটাকে নিউট্রাল রাখছে। ঠিক আছে? দোজ আর নেমড ইলেকট্রনস। বুঝছি? সো এই যে নিউক্লিয়াসে ছিল ধনাত্মক আধান, নিউক্লিয়াসে যে পরিমাণ ধনাত্মক আধান থাকে কক্ষপথে এক্স্যাক্ট সমান পরিমাণ ঋণাত্মক আধান থাকে। এই ধনাত্মক এবং ঋণাত্মক আধান পরস্পরের পাওয়ারকে নিউট্রাল করে ফেলে। এই জন্য পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। বুঝতে পারছি কেন তড়িৎ নিরপেক্ষ? এত পাওয়ারফুল একটা নিউক্লিয়াস থাকা সত্ত্বেও পরমাণু তড়িৎ নিরপেক্ষ, কজ নিউক্লিয়াসের যে কয়টা ধনাত্মক আধান কক্ষপথে এক্স্যাক্ট সমসংখ্যক ঋণাত্মক আধান। যদিও কক্ষপথের আকার আকৃতি বেটা বলতে পারেন নাই, সরি স্যার বলতে পারেন নাই, আর পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর 1913-এ এই ব্যাপারটা পুরোপুরিভাবে মানুষের সামনে নিয়ে আসেন ম্যাথমেটিক্যালি, কোয়ান্টাম তত্ত্ব দিয়ে। এ পর্যন্ত কি বুঝতে পারতেছি? সো কেস নাম্বার 6, উনি এই কাজটা একেবারে সিলি একটা মিস্টেক করছেন। তিনি বলে গেছেন যে পরমাণু দেখতে অনেকটা সৌরজগতের ফরমেশনের মতো। এইটা, হ্যাঁ, সৌরজগতের আকৃতিপ্রাপ্ত। মাশাআল্লাহ, ভেরি গুড। সৌরজগতের আকৃতিপ্রাপ্ত, সৌরজগতের মতো দেখতে, অর্থাৎ সৌরজগতে যেমন নিউক্লিয়াসটা মাঝখানে থেকে আর তোমার গ্রহগুলো ঘুরতে থাকে না, উনি এইটাকে এই গ্রহ নক্ষত্রের সাথে তুলনা করে গেছেন না, গ্র্যাভিটেশনের সাথে তুলনা করে গেছেন। বাট ইলেকট্রনীয় ধারণা এবং গ্র্যাভিটেশনাল কনসেপ্টটা পুরোপুরি ডিফারেন্ট জিনিস, ফিজিক্সের দুইটা ইন্ডিভিজুয়াল পার্ট। বুঝতে পারতেছি? সো আসলে একটার সাথে আরেকটা গোলানো উচিত হয় না, এটাকে ওনার একটা ভুল স্বীকার্য হিসেবে বিজ্ঞানীরা ধরছেন। সো ফার সো গুড। রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য সবার কাছে নোট করা আছে, গট? এবার বুঝছি যে আসলে কি হয়েছে। তুই বলছিলি ব্যাগ কিছু বুঝতেছি না, ও রিফাত বলছিলি। এবার ক্লিয়ার পুরো ব্যাপারটা 100% শিওর ভাইয়া, আমার থেকেই বুঝে যাইতে হবে। বারবার করে বলতেছি, আর কোনো টিচার দরকার নেই, কিছু দরকার নেই, আমি তোমার প্রপারলি শিখায় তারপর তৈরি করে ফেলবো, গট? বুঝছি? দেখি, লং স্টোরি শর্ট, ইন ব্রিফ, ইন এ নাটশেল ব্যাপারটা কি। সর্বপ্রথম কেস নাম্বার 1, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, কজ বেশিরভাগ আলফা পার্টিকেল পরমাণুকে ইজিলি ভেদ করে চলে গেছে। কেস নাম্বার 2, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট কিছু একটা আছে যাকে আমরা নিউক্লিয়াস বলি। এই নিউক্লিয়াস থাকার কারণে হিলিয়াম পার্টিকেলগুলো এভাবে স্ক্যাটার হয়ে গেছে। কেস নাম্বার 3, পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে এ অতি ভারী বা ভারী নিউক্লিয়াস। লেট মি ফিনিশ। পরমাণুর নিউক্লিয়াসটা অতি ভারী, ওকে? নিউক্লিয়াসটা অতিরিক্ত ভারী হওয়া বিধায় এই যে একটা নির্দিষ্ট রশ্মি উল্টা দিকে ফিরে চলে গেছে, ভারী, প্রায় পরমাণু প্রায় সমগ্র ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। কেস নাম্বার 4, এইখানে যে ভারী নিউক্লিয়াসটা আছে এই ভারী নিউক্লিয়াসের আয়তনটা সম্পূর্ণ পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য, অতি ছোট। পরমাণু সাইজটা বিশাল বড়, তার তুলনায় নিউক্লিয়াসের আয়তন একটুখানি। অ্যাজিউম করে এই রুমটার সাইজের তুলনায় এই যে রুবিক্স কিউবটা, ঠিক আছে, এর সাইজটা কি একবারে অতি নগণ্য না? কিউবটা কই, যাই হোক, কিউব অতি নগণ্য না? তো পুরো রুমটাও যদি একটা পরমাণু হয়, রুবিক্স কিউবটা হচ্ছে একটা নিউক্লিয়াস। বুঝতে পারতেছি? সো জাস্ট লাইক দ্যাট। কেস নাম্বার 5,
পরমাণু নিউক্লিয়াসের যে পরিমাণ ধনাত্মক আধান তার কক্ষপথে সমপরিমাণ ঋণাত্মক আধান। বুঝতে পারতেছি? আর কেস নাম্বার 6 সৌরজগতের আকৃতিপ্রাপ্ত পরমাণু। বুঝতে পারতেছি? এই ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের স্বীকার্যগুলো, উনি এক্সপেরিমেন্ট করে যেই কনসেপ্টগুলো পাইছেন। পরবর্তীতে এরপরে এই নিয়ে যখন কাটাছেঁড়া করা হয়, বিশ্লেষণ করা হয়, সেখান থেকে কিছু ইন্টারেস্টিং তথ্য উঠে আসে। বিজ্ঞানী রাদারফোর্ড যে থিওরিগুলো বা স্বীকার্যগুলো দিচ্ছেন তার মধ্যে কিছু কনসেপ্ট বা কিছু তত্ত্ব ত্রুটিপূর্ণ ছিল, ভুল ছিল। এই ভুল তত্ত্বগুলো নিয়ে যেই নতুন যে কনসেপ্টটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। কি বলে? রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেল এর মধ্যে যে সকল ত্রুটি ছিল, ভুলগুলা, সেগুলোকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। গরিট? মাশাআল্লাহ। কেস নাম্বার 1, তার মধ্যে সবচেয়ে বড় ভুল রাদারফোর্ড সাহেব যেটা করছেন, উনি ওনার পরমাণুতে কক্ষপথ যেগুলো আছে সেই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কিত কোনো মতামত তিনি দিতে পারেন নাই। ওকে, এই একটা ভুলের জন্য বাকি দুইটা ভুল বেরিয়েছে। কক্ষপথের স্টেবিলিটি নাই দেখে পুরো পরমাণু স্টেবিলিটি হারিয়ে ফেলছিল। কিভাবে ভাই একটু দেখার চেষ্টা করি। এই যে ভাইয়া যা বলতেছি না, এইটা হচ্ছে অ্যাকচুয়াল রাদারফোর্ডের কনসেপ্ট। ওকে, ইন্টারমিডিয়েট থেকে না। সো যার যখন কোনো কনসেপচুয়াল প্রবলেম হবে তোমরা চেষ্টা করবে যে ভাইয়া আমাদের বুকশেলফে যথেষ্ট বই আছে, ইন্টারমিডিয়েট থেকে বইগুলো ঘাটাঘাটি করে হচ্ছে অ্যাকচুয়াল ডাটাটা বের করতে, তাতে তোমার অ্যাকিউরেট নলেজটা আসবে। ওকে ওকে ফাইন। এই যে ব্যাপারটা আছে এখান থেকে উনি রাদারফোর্ড সাহেব কোনো পরমাণুর আকার আকৃতি কক্ষপথের আকার আকৃতি সম্পর্কিত কোনো কনসেপ্ট উনি দিতে পারেন নাই, কোনো মতামত উনি দিতে পারেন নাই। উনি এই জন্য দ্বিতীয়ত যে ভুলটা করছে, যেহেতু পরমাণুর তোমার কক্ষপথের আকার আকৃতি সম্পর্কিত বা শক্তি সম্পর্কিত কোনো মতামত উনি দিতে পারেন নাই, অটোমেটিক্যালি যেহেতু ইলেকট্রনগুলা কক্ষপথের মধ্যে ঘোরাঘুরি করে, তাই না ব্যাপারটা, ইলেকট্রনগুলো যেহেতু কক্ষপথের মধ্যে ঘোরাঘুরি করে, তাই ইলেকট্রনের অবস্থান এবং তার গতিবিধি সম্পর্কিত কোনো মতামত উনি দিতে পারেন নাই। কক্ষপথের কনসেপ্টে ঠিকমতো দিতে পারেন নাই। ইলেকট্রনের কনসেপ্ট, তার ভিতরে যে ঘোরা ইলেকট্রন, তার কনসেপ্ট কেমনে ঠিকমতো দিবেন? বুঝতে পারতেছি? সো পরমাণুর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কিত কোনো মতামত দিতে পারেননি। ইলেকট্রনের গতিবিধি ও তার ঘূর্ণন বিধি সম্পর্কিত বা ভরবেগ সম্পর্কিত কোনো কনসেপ্ট উনি দিতে পারেন নাই। এই দুইটা কনসেপ্ট উনি ভুল করছেন এবং সৌরজগতের সাথে এই পরমাণুকে উনি তুলনা করছেন, যেটা একেবারে সিলি একটা মিস্টেক ছিল। গ্রহ নক্ষত্রের কনসেপ্টগুলো পুরোপুরি আলাদা, পরমাণু কনসেপ্ট পুরোপুরি আলাদা। আর এই সবগুলা কনসেপ্টের উপর ভিত্তি করে বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা থিওরি আবিষ্কার করছিলেন, সেই থিওরির সাথে ওনার এই থিওরি ক্ল্যাশ করছে। তো ম্যাক্সওয়েল সাহেবের আবিষ্কৃত তত্ত্বটা কী ছিল? কোনো চার্জিত বস্তুকণা যখন কোনো বৃত্তপথে আবর্তন করে, উক্ত চার্জিত বস্তুকণা ক্রমাগত শক্তি বিকিরণ করে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকে। ভাইয়া কি ইচ্ছু বুঝি নেই? মাশাআল্লাহ। লেটস ইমাজিন আমরা শিক্ষা বোর্ডের মাঠে গেছি, স্কুলের মাঠে গেছি, আমরা মাঠে গিয়ে আমি হচ্ছে হাসিনে বললাম দৌড়া, তো হাসিন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, সে ফার্স্টের দিকে হচ্ছে মাঠের বর্ডার দ্বারা দৌড়ানো শুরু করছে, বাট আস্তে আস্তে ওর এনার্জি রিডিউস হবে না? এনার্জি রিডিউস হলে ওর যে দৌড়ানোর এরিয়াটা, পরিধিটা, সার্কামফারেন্স, এটা কমে আসবে না আস্তে আস্তে? পরিধি কমে আস্তে 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 এক সময় কি দেখবো যে হাসিন যখন পুরোপুরি টায়ার্ড হয়ে যাবে তখন ঠিক মাঠের মাঝখানে গিয়েও থেমে যাবে, তাই না ব্যাপারটা? একটা ইলেকট্রন সেম কাজ করে, মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল সাহেব এটা বলে গেছে যে কোনো রকম কোনো নির্দিষ্ট অবস্থানে থাকা ব্যতীত ইলেকট্রন, মানে মুক্ত ইলেকট্রন, খাস বাংলায় কেমন ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন। একটা মুক্ত ইলেকট্রন একটা বৃত্তপথে আবর্তনরত থাকে এবং ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে, করতে 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 করতে, হ্যাঁ বয়স পাঁচ দমন করি, ফোকাস। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, তো ইলেকট্রনটা, মুক্ত ইলেকট্রনটা ঘুরতে 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 ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে ছোট হইতে থাকবে, কমতে থাকবে, কমতে কমতে ও এক্স্যাক্টলি এসে নিউক্লিয়াসে পতিত হবে। বুঝতে পারতেছি? সো ম্যাক্সওয়েল বলতেছে নিউক্লিয়াস আইসাই, যে নিউক্লিয়াস আইসা মাঝখানে পতিত হওয়ার কথা। রাদারফোর্ড সাহেব বলতেছে ইলেকট্রনগুলো ক্রমাগত ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, অর্থাৎ তোমার পরমাণু একটা স্টেবল পদার্থ। তো পরমাণু যদি একটা স্টেবল পদার্থই হয় তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব নাকি রাদারফোর্ডের তত্ত্ব কোনটা সঠিক, এই নিয়ে বিশাল একটা ক্লাস হয়। তো ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ড পরমাণু মডেলটা স্থিতিশীলই হবে না, কারণ এই যে নিউক্লিয়াসটা তোমার কাছে আছে রাদারফোর্ড মডেল অনুসারে, ইলেকট্রনটা ঘুরতে 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 এসে এখানে পতিত হবে, অর্থাৎ পরমাণু কোনো স্থায়িত্বই লাভ করবে না। অথচ আমরা আমাদের চারপাশে পুরো একটা ইউনিভার্স দেখতেছি, স্থায়ী ইউনিভার্স। বুঝতে পারছি? এই জন্য রাদারফোর্ড সাহেবকে যখন এটা জিজ্ঞেস করেছে উনি এটা কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন নাই। এইটাও রাদারফোর্ড মডেলের একটা ব্যর্থতা, সীমাবদ্ধতা। বুঝতে পারতেছি?
পরবর্তীতে তিনটা মেজর সীমাবদ্ধতা হয়তো বুঝতে পারছো, যে সৌরজগতের কনসেপ্টটা তো সিলি, তিনটা মেজর সীমাবদ্ধতা কনসেপ্টগুলো বুঝতে পারছো না ফার্স্টের দিকে, স্বীকার্যগুলা। এবার সীমাবদ্ধতাগুলা। কেস নাম্বার 1, ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল স্থায়ী না, স্টেবল না। কেস নাম্বার 2, উনি পরমাণুর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কিত কোনো কনসেপ্ট দিতে পারেন নাই। কেস নাম্বার 3, উনি ইলেকট্রনের ঘূর্ণন গতিবিধি সম্পর্কিত কোনো মতামত দিতে পারেন। তিনটা মেজর ফল্ট ওনার লাইফে, বুঝতে পারতেছি। এই তিনটা ফল্ট পরবর্তীতে সমাধান করে যেই বিজ্ঞানী একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা স্টেবল পরমাণু মতবাদ প্রদর্শন করতে পারছিলেন, তিনি হচ্ছে বিজ্ঞানী নিলস বোর। 1913 সালে প্লাঙ্কের মতবাদ কোয়ান্টাম তত্ত্ব বিভিন্নভাবে ব্যবহার করে এবং আরও কয়েকজনের বিজ্ঞানীর তত্ত্বের সাহায্য নিয়ে উনি নিজের পরমাণু মতবাদ প্রকাশ করেন পেপার আকারে, যেটাকে বলা হয় যেটাকে আমরা বলি বোর পরমাণু মডেল। এটাকে উনি মডেল আকারেই বা তত্ত্ব আকারেই প্রকাশ করছিলেন। রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট ছিল, বাট বোরেরটা তত্ত্বই ছিল, বুঝতে পারতেছি? ওকে পোলাপান, সো আমাদের আজকে আর কি ক্লাস আছে? রাদারফোর্ডটা কি ক্লিয়ার? বোর্ডটা পড়ার মতো এনার্জি আছে? যেটা পড়াবো ওইটা নেক্সট দিন পড়ে আসতে হবে, ওকে? যেটা এরকম না, আরো ফোকাস হওয়ার চেষ্টা করো। বাকিদের বকতেছো কেন? এই বেটা পড়ে কি করবি? ফোকাস হওয়ার চেষ্টা করো, পরিশ্রমী হইতে হবে। তোমার রোল 1 আর রোল 64-র মধ্যে এটাই ডিফারেন্স, পারসিভিয়ারেন্স, চেষ্টা। মেধা তোমাদের কেউ কম দেয় না, আল্লাহ তাআলা এক্স্যাক্টলি সমান দিচ্ছেন। কেউ চেষ্টা করে, কেউ চেষ্টা করে না। যে চেষ্টা করে সে ফার্স্ট, যে চেষ্টা করে না ও লাড্ডু গুড্ডু। ফোকাস হইতে হবে। পড়াবো টিম? আমার মনে হয় এটা কালকে পড়লে বেটার হবে। হাত দেখি। হায় আল্লাহ। আচ্ছা এখন আপনার ইচ্ছা, পড়ান। আচ্ছা ঠিক আছে তাহলে। তোমরা পারবা তো? ব্রেন তো ঠিক আছে? তাহলে আগে আর কোনো কথাই বলো না। বোর পরমাণু মডেল। ওকে, দেখো তো এটা। ওকে পোলাপান, বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের কনসেপ্টটা কি? রাদারফোর্ড সাহেব অলরেডি বলে ফেলছে যে ভুলগুলা করে আসছেন বা সীমাবদ্ধতাগুলো ওনার থেকে যেটা পাওয়া গেছে সেইটা বিজ্ঞানী বোর সাহেব সংশোধন করে গিয়েছিলেন। তো সর্বপ্রথম রাদারফোর্ড সাহেব যে ঝামেলাটা করে ফেলছিলেন, উনি পরমাণুর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কিত কোনো মতামত দিতে পারেন নাই, সেইটা বিজ্ঞানী নিলস বোর সমাধান করে ফেলছিলেন। উনি বলছিলেন যে প্রত্যেকটা ইলেকট্রন, সর্বপ্রথম নিলস বোর, BOHR, ওকে, নিলস বোর, বোর পরমাণু মডেল। তো এখান থেকে উনি সর্বপ্রথম পরমাণুর কক্ষপথের যে আকার আকৃতি সম্পর্কিত যে ঝামেলাটা, এটা উনি সলভ করছে। উনি বলছিলেন যে প্রাথমিকভাবে প্রত্যেকটা ইলেকট্রন মূল উপশক্তি স্তরে অবস্থান করে, পুরোপুরি কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে। যে আমরা অলরেডি জানি যে কোয়ান্টাম সংখ্যা অনুসারে টোটাল হচ্ছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমিউথাল কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যা আমাদের শিখতে হয়। ওকে, এই লেকচারটা তোমার গতবারের যারা টেন্সে ছিল, মানে ওল্ড কারিকুলামের যারা স্টুডেন্ট, ওদেরকে সেভাবে ডিটেলসও দেওয়া হয়েছিল, বাট তোমাদের তো এতটুকুই যা বললাম এগুলোই বয়ে নাই। সো আপাতত একেবারে একটা নির্দিষ্ট আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করতেছি। কোয়ান্টাম নাম্বার লেকচারটা আমার প্রায় 3-3.5 ঘন্টা চলে যায়। এতটা সুন্দর টপিকটা, এত বিউটিফুল। ওকে, সো যাই হোক, তো এই 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে উনি ব্যাপারটাকে ব্যাখ্যা করতে হয়, ব্যাপারটাকে ব্যাখ্যা করছিলেন। তো প্রত্যেকটা ইলেকট্রন মনে রাখতে হবে কিছু পরিমাণ নির্দিষ্ট সংখ্যক প্রধান শক্তি স্তরে থাকে এবং প্রত্যেকটা প্রধান শক্তি স্তর আবার আলাদা আলাদা উপশক্তি স্তরে বিভক্ত। এই উপশক্তি স্তরগুলোকে আমরা যথাক্রমে S, P, D, F দ্বারা প্রকাশ করি, বুঝতে পারতেছি? প্রধান শক্তি স্তরগুলোকে আমরা K, L, M, N এগুলা দ্বারা প্রকাশ করি এবং উপশক্তি স্তরগুলোকে S, P, D, F দ্বারা প্রকাশ করি। মনে রাখতে হবে S দ্বারা তোমার শার্প বোঝাচ্ছে বা শার্প উপশক্তি স্তর বোঝাচ্ছে অরবিটাল, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল। শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল, SPDF এখান থেকে আসছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? নামটা তোমাদের এইভাবে করে উদ্ভূত হয়েছে। তো যখন তোমার কাছে একটা পরমাণু দেওয়া থাকে, লেটস ইমাজিন তোমার কাছে এই বরাবর একটা পরমাণু দেওয়া আছে, এই পরমাণুটার এটার একবারে যে প্রাইমারি শেল, ঠিক আছে, কে শেল, মনে করো L শেল, M শেল, N শেল, O শেল, and the list goes on.
বুঝতে পারতেছি? একেবারে ভিতরে যে প্রাথমিক শেলটা, একবারে প্রথম যে শেলটা, এটাকে কে শেল বলা হয়, KLMNO। ওকে, এভাবে করে শেলগুলোকে ব্যাখ্যা করতে হয়। এই যে শেলগুলো আছে আমার কাছে KLMN, এগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর। এগুলাকে কি বলা হয়? প্রধান শক্তি স্তর। এদেরকে এন দ্বারা উল্লেখ করতে হয়। এন হচ্ছে কে, এন ইকুয়াল টু, মনে রাখবা, এন ইকুয়াল টু যখন 1 তখন শেলটা হচ্ছে কে শেল, এন ইকুয়াল টু যখন 2 তখন শেলটা হচ্ছে এল শেল, এন ইকুয়াল টু যখন 3 তখন শেলটা হচ্ছে এম শেল, এন ইকুয়াল টু 4 হইলে ইউ নো দ্যাট। বুঝতে পারতেছি? এইভাবে 5 6 হোয়াট এভার। ওকে, গট ইট? সো এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রধান শক্তি স্তর। কেমন শক্তি স্তর? প্রধান শক্তি স্তর। এই প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। একটা বাসে কি একটা নির্দিষ্ট সংখ্যক সিট থাকে না? তার থেকে বেশি কি বসা যায়? তেমনিভাবে লেটস ইমাজিন বসা যায় না, ঠিক আছে, দাঁড়ায় থাকা মানুষের কাউন্ট না করি, নির্দিষ্ট সংখ্যক সিট থাকে, তাদের বসা যায় না। তো এমনিভাবে একটা নির্দিষ্ট প্রধান শক্তি স্তরেও ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রধান শক্তি স্তর একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন অবস্থান করতে পারে শক্তি স্তরে, তার থেকে বেশি করতে পারে না। একে বলা হয় ওই নির্দিষ্ট প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ভাইয়া 2n²। মনে থাকবে, প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n², যেখানে n হচ্ছে এই যে অরবিটের নাম। ওকে, অরবিট হচ্ছে প্রধান শক্তি স্তর, আর অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর, সেমি অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর। সেমি অরবিটালের কনসেপ্ট একটু পরে যাব। এই পর্যন্ত বুঝতে পারতেছি? আচ্ছা ভাই, হ্যাঁ ভাইয়া। যেটা এল শেল দিছে, আপনি তো ওটারে কে শেল দেন। আচ্ছা, মানে এখান থেকে এই পুরোটারে ওরা নিউক্লিয়াস ধরতেছে, এই পুরোটা নিউক্লিয়াস ধরতেছে, আমি এখান থেকে প্লাস্টারে জাস্ট নিউক্লিয়াস ধরছি, এখান থেকে শেল গোনা শুরু করছি। ইটস অলরাইট, কোনো সমস্যা না 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 না, কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ। ওরা এই পুরো ব্যাপারটাকে নিউক্লিয়াস ধরে এখান থেকে প্রধান n = 1, n = 2, n = 3 এরকমও ধরা যেত। আবার আমি জাস্ট প্লাস্টার নিউক্লিয়াস ধরছি, এভাবে ধরা যেত। বুঝছি? মাশাআল্লাহ, ভেরি গুড কোশ্চেন। এগুলো হচ্ছে কোশ্চেন। ওকে, মাশাআল্লাহ। সো 2n²। ওকে, n এর ভ্যালু দিয়ে ডিপেন্ড করে আমার কাছে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর কয়টা করে ইলেকট্রন আছে। তুমি যদি প্রথম প্রধান শক্তি স্তরের কথা চিন্তা করো, এই ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন থাকার কথা কত? 1² × 1 × 2, তার মানে দুইটাই। দ্বিতীয় প্রধান শক্তি স্তরের কথা যদি চিন্তা করো, এখানে n এর মান বসাও, 2² 4, 4 দুগুণে 8। তৃতীয় প্রধান শক্তি স্তরের কথা চিন্তা করো, 3² 9, 9 দুগুণে 18। এবার কি মনে পড়ে ক্লাস 8-এ পড়ে আসছিলাম 2 8 18 32, এইভাবে আসছিল। মানে তখন হচ্ছে মুখস্থ করছিস, এখন হচ্ছে ডিরেক্ট ম্যাথ করে নিজেরা বের করতেছিস। না, ওই সময় সূত্র দেওয়া ছিল। তাই, মাশাআল্লাহ, বুঝছি? সো এই হচ্ছে প্রধান শক্তি স্তরের ফর্মুলাটা আমার কাছে দেওয়া আছে 2n²। গট ইট? সো 2 8 18 32 এভাবে করে ইলেকট্রন 54 এভাবে করে ইলেকট্রনগুলো আগাবে। এই প্রত্যেকটা প্রধান শক্তি স্তর ভাইয়া একাধিক উপশক্তি স্তরে বিভক্ত, তোমাকে মনে রাখতে হবে S P D F। ওকে, এখানে S উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, মনে রাখতে হবে। P উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, D উপশক্তি স্তরে 10টা, আর কেউ পারে না। আর F উপশক্তি স্তরে 14টা। রেসপন্স নাই কেন? মনে নাই ব্যাপারগুলো? পড়াইছিলাম তো, যারা আগে ক্লাস পাইছো তারা রেসপন্স করো। 2 6 শোনো শোনো প্রিয়া শোনো, মনে আছে? হ্যাঁ, তো 2 6 10 14, এটা হচ্ছে ওদের উপশক্তি স্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এবং প্রধান শক্তি স্তরগুলোতে উপশক্তি স্তর কীভাবে বিভক্ত থাকে সেইটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো তো ভাইয়া, এই পর্যন্ত কি ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে ভাইয়া একটু দেখার চেষ্টা করি। এখানে যখন n = 1, বুঝিস, যখন n = 1 তখন ব্যাপারটা কি হয়? তখন জাস্ট প্রধান শক্তি স্তর কি থাকে আমার কাছে? কে থাকে না? কে এর কনসেপ্টটা কিরকম, যে এখানে শুধুমাত্র একটা উপশক্তি স্তর থাকে, তাই না ব্যাপারটা? কে যখন, তখন এখানে একটা উপশক্তি স্তর থাকে। এই n এর কনসেপ্টটা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার এর কনসেপ্টটা এইরকম, যে এখান থেকে সহকারী কোয়ান্টাম নাম্বারগুলো তুমি বের করতে পারো ইন্ডিভিজুয়ালি। কিভাবে বের করতে পারো? 0 থেকে শুরু করে n পর্যন্ত বিস্তৃত সবাই এর অন্তর্গত। 0 থেকে শুরু করে n পর্যন্ত সবাই এর অন্তর্গত। মনে রাখবা, উপশক্তি স্তরগুলোকে আমরা নর্মালি l দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? l দ্বারা প্রকাশ করি। এটা একটু খেয়াল রাখার চেষ্টা করো। প্রধান শক্তি স্তরগুলোকে n দ্বারা প্রকাশ করি, উপশক্তি স্তরগুলোকে l দ্বারা প্রকাশ করি। এবং প্রত্যেকটা উপশক্তি স্তরেরও কিন্তু একটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। কি বলতে পারো? 2 × 2l + 1। প্রতিটি উপশক্তি স্তরের SPDF এর উপশক্তি স্তরগুলোর
উপশক্তি স্তরগুলোর শক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12 + 1। বুঝতে পারতেছি কিভাবে ভাইয়া কনসেপ্টটা? এখানে n = 1 আছে না, তাহলে সেক্ষেত্রে শেলটা কি কে শেল। তোমাকে একটু মনে রাখতে হবে যখন n = 1 সেই ক্ষেত্রে তোমার কাছে কি দেওয়া আছে এখানে l এর ভ্যালুটা, তাই না? l এর ভ্যালুটা কিভাবে তুমি নির্ণয় করবা একটু মনে রাখতে হবে। 0 থেকে শুরু করে n - 1, 0 থেকে শুরু করে n - 1। যখন n = 1 তখন সেই ক্ষেত্রে l এর ভ্যালুটা খেয়াল করতে ভাইয়া 0 দিয়ে আমি কে শেল, হ্যাঁ 0 দিয়ে তো আমি শুরু করলামই, আর n - 1 এখানে n এর মান কত বুঝিস? প্রধান শক্তি স্তরের কনসেপ্টটা কি ক্লিয়ার? শিওর? আমরা কিন্তু উপশক্তি স্তরে জাম্প করে ফেলছি। বোর মডেলগুলো এক একটাই বিশাল বড় বড়, ঠিক আছে, ওইটা ছোট ছোট ছিল। তো এইখানে এই ছিল প্রধান শক্তি স্তরের কনসেপ্ট KLMN, ঠিক আছে। এখন এগুলোকে ভেঙে ভেঙে আরো ছোট করব, আমরা উপশক্তি স্তরে যাব, বুঝতে পারতেছি? তো উপশক্তি স্তরে আমরা যাচ্ছি, তাহলে আমার কাছে n = 1 দেওয়া আছে প্রধান শক্তি স্তর। ওকে, n = 1 দেওয়া আছে প্রধান শক্তি স্তর। এই যে কি ওকে, যেটা বলছিলাম SPDF আমার কাছে উপশক্তি স্তর আছে। এই যে উপশক্তি স্তরগুলোকে এখন আমরা এক্সপ্লেইন করতেছি এখান থেকে। সো n = 1 এখানে কে শেল হবে এবং l এর মানটা হবে 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে এখানে n এর মান যদি 1 বসাই, 1 - 1 কত? 0ই। এদিকে তাকা স্টুপিড, তাকাইছি ফোকাস কেমনে চলে যায় ড্যাশ কো তাকা। এটা অন্ত জুনিয়র ভার্সন ভাই। দেখ 1 - 1 মানে কি 0, অর্থাৎ l এর ভ্যালু এখানে কি হবে 0। বুঝতে পারতেছি? মনে রাখবা ভাইয়া এই প্রত্যেকটা উপশক্তি স্তরের আবার নির্দিষ্ট পরিমাণ এনার্জি রেডিয়েশন আছে। প্রত্যেকটা উপশক্তি স্তরের আবার নির্দিষ্ট পরিমাণ এনার্জি রেডিয়েশন আছে। কিভাবে? s এর এনার্জি রেডিয়েশন হচ্ছে বা এনার্জি লিমিট হচ্ছে 0 বা 0 এর কাছাকাছি। হ্যাঁ বলবো না, s উপশক্তি স্তরের এনার্জি লিমিট কত? 0 এর কাছাকাছি। p উপশক্তি স্তরের এনার্জি লিমিট কত? 1 এর কাছাকাছি। d উপশক্তি স্তরের 2 এর কাছাকাছি এবং f উপশক্তি স্তরের 3 এর কাছাকাছি। তার মানে যখন আমি l এর এনার্জি লেভেল পাইছি 0 তখন সেটা কোন উপশক্তি স্তর বোঝায়? s। মাশাআল্লাহ, বুঝতে পারতেছি? তার মানে এখানে আমি পাবো কি s উপশক্তি স্তর এবং আমার প্রধান শক্তি স্তর কত? তার মানে 1s। বুঝতে পারতেছি? 1s। এইভাবে করে এই SPDF এর কনসেপ্টটা আসছে, বোর পরমাণু মডেল থেকে আসছে। ওকে, 1s, s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? দুইটা, 1s 2। বুঝতে পারতেছি? এই হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তারপরে ভাইয়া তুই যদি পরেরটায় চলে যাস, এখান থেকে দেখ n = যদি 2 হয় তাহলে এটা কি এখান থেকে কি আসবে কনসেপ্টটা? l এর মান কি আসবে? 0 থেকে 0 আর n - 1 না, কিন্তু 0 থেকে শুরু করে ক্রমান্বয়ে n - 1 তম উপশক্তি স্তর, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে 0 তো অবশ্যই আসবে। n এর মানটা এখানে বসে, n এর মানটা এখানে বসালে কি পাওয়া যায়? 2 - 1 না? 2 - 1 মানে কত? 1 পাইলাম। l এর মান এখন কি কি আসছে? 0 আর 1 আসছে না? বুঝিস 0 আর 1 আসছে। তাহলে এই 0 এর জন্য আমরা কি পাবো? একটা s পাবো, আর 1 এর জন্য আমরা কি পাবো? p পাবো। বুঝতে পারতেছি? এইভাবে করে s পাবো আর p পাবো। কোয়ান্টাম নাম্বার কততম প্রধান শক্তি স্তর? 2। 2s 2p। s এ ইলেকট্রন কয়টা থাকে? দুইটা। 2s 2। p তে ইলেকট্রন কয়টা থাকে? 6টা। 2p6। আরো দেখাবো না? বুঝতে পারছি কনসেপ্টটা? এভাবে করে 3s2, এভাবে করে 3s2 পরেরটা 3p6 3d10, এভাবে করে আগাবে। বুঝতে পারতেছি? এই হচ্ছে উপশক্তি স্তরের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট। সো প্রত্যেকটা ইলেকট্রন, তাহলে এই প্রধান তোমার বোর পরমাণু মডেলের প্রথম যে সূত্রটা আছে সেই সূত্র থেকে আমরা কি কি পাইলাম? যে প্রত্যেকটা ইলেকট্রন নির্দিষ্ট সংখ্যক মূল শক্তি স্তর এবং শক্তি স্তরে অবস্থিত এবং প্রত্যেকটা প্রধান শক্তি স্তর একাধিক উপশক্তি স্তরে বিভক্ত অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার পর্যন্ত। ম্যাগনেটিক আর স্পিন আজকে আলাপ আলোচনা করলাম না। ওকে, সো এখানে প্রধান শক্তি স্তরগুলোকে KLMN দ্বারা প্রকাশ করা হয় ইন এ নাটশেল এবং এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। এ পর্যন্ত বুঝতে পারতেছি? আচ্ছা, আর এখান থেকে SPDF এগুলো হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তরগুলো প্রধান শক্তি স্তরগুলোকে ভাঙলে পাওয়া যায় এবং প্রত্যেকটা উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2l+1, 2 × 2l+1। ওকে, যেখানে l এর ভ্যালুটা এই যে এভাবে করে এক্সপ্লেইন করা আছে। l এর ভ্যালু এই যে 0 1 2 3,
বুঝতে পারতেছি? মনে থাকবে? সবার মনে থাকবে? ফাইন, মাশাআল্লাহ। সো এই হচ্ছে তোমার বোর পরমাণু মডেলের প্রথম যে থিওরিটা, দ্বিতীয় থিওরিটা। বিজ্ঞানী বোর সাহেব, মনে আছে রাদারফোর্ড সাহেব আরেকটা ভুল করছিলেন, উনি ইলেকট্রনের ঘূর্ণন গতিবিধি সম্পর্কে কোনো রকম কোনো মতামত দিতে পারেন নাই। বোর সাহেব এটাও ব্রেকআউট করছে। এই পর্যন্ত বুঝছি না, আমার বোর্ডটা লাগবে আর কি। ওকে, বিজ্ঞানী বোর সাহেব এইটাও ব্রেকআউট করছে। উনি কি করছে? এইটা উনি বলে দিচ্ছেন যে আলটিমেটলি যে প্রত্যেকটা ইলেকট্রন আমার কাছে দেওয়া থাকে, এই যে ইলেকট্রনগুলো থাকে সে একটা নির্দিষ্ট পরিমাণ কক্ষপথে অবস্থান করার সময় না শক্তি শোষণ করে না শক্তি বিকিরণ করে, একটা নির্দিষ্ট ভরবেগে ঘুরতে থাকে, জাস্ট আলোর ফোটন কণার মতো, আলোর ফোটন কণার মতো। বুঝতে পারতেছি? কক্ষপথের কনসেপ্টটা তো বুঝছি, যে কক্ষপথ কীভাবে, কক্ষপথের আকার আকৃতি তো বুঝছি। এবার কক্ষপথের আকার আকৃতি কনসেপ্ট ডান। এবার ইলেকট্রনের ঘূর্ণন গতিবিধির কনসেপ্ট। প্রত্যেকটা ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ কক্ষপথে নির্দিষ্ট জায়গায় অবস্থান করে ক্রমাগত ঘুরতে থাকে, একটা ভরবেগ অর্জন করে, এবং এই অবস্থায় না সে শক্তি শোষণ করে না সে শক্তি বিকিরণ করে। তার মানে এখানে কিন্তু ম্যাক্সওয়েলের থিওরিটা স্ট্যান্ড আউট হয়ে গেছে। বুঝতে পারতেছি? এই যে ম্যাক্সওয়েলের সাথে যে রাদারফোর্ডের ক্লাসটা হয়েছিল, এই ক্লাসটা এখানে কিন্তু ডিসমিসড। বুঝতে পারতেছি? তো এইখানে উনি কিভাবে বলছে যে প্রত্যেকটা, এবং এর ম্যাথমেটিক্যাল টার্ম উনি দিয়ে দিছে, এই যে প্রত্যেকটা ইলেকট্রন নির্দিষ্ট সংখ্যক কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথে একটা ভরবেগ অবস্থান করে ভরবেগ অর্জন করে ঘুরতে থাকে। এই ভরবেগের মানটা হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। বুঝি নেই ভাইয়া, তাই তো? দেখ, যখন n = 1, এটা থিওরি নাম্বার 2। থিওরি নাম্বার 1 ছিল কক্ষপথ, থিওরি নাম্বার 2 হচ্ছে ভরবেগ। যখন n = 1 তখন ভরবেগ, এই ভরবেগ দুই প্রকার, একটা হচ্ছে রৈখিক ভরবেগ আর একটা কৌণিক ভরবেগ। যেহেতু ইলেকট্রনটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে এটা কেমন ভরবেগ অর্জন করছে? কৌণিক ভরবেগ। গোল 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 গোল, মাশাআল্লাহ। ওকে, সো কৌণিক ভরবেগকে আমরা mvr দ্বারা প্রকাশ করি, mvr দ্বারা প্রকাশ করি, এবং রৈখিক ভরবেগ জাস্ট vr দ্বারা প্রকাশ করি। এই mvr বা কৌণিক ভরবেগের মানটা হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ যখন n = 1 তখন 1h/2π, অর্থাৎ h/2π। বুঝতে পারতেছি? যখন সবাই বুঝছি, মানে nh/2π, nh/2π এর কনসেপ্ট আসবে এখান থেকে আর কি। হাসিম ঘুমাচ্ছিস কেন? পুরা ক্লাস এমনি তন্ময় হয়ে তাকায় রয়েছে, তুই কি অবস্থা? ঠিক আছে, পড়াবে, বুঝতেছি। বুঝতেছি, নেক্সট দিন তোরে দিয়ে পড়া ধরা শুরু করবো। ওকে, মনে থাকে জানো? টিম ক্যাপ্টেন আমার মনে করে দিবেন। ক্যাপ্টেন কই? এই যে ও এখনো পর্যন্ত এক্স ক্যাপ্টেন। ওকে, n = 1, n = 2 যদি হয় mvr = 2h/2π which is h/π। বুঝতে পারতেছি? যখন n = 3 তখন mvr = 3h/2π। সো n = যখন n সংখ্যক তখন mvr = nh/2π। এই পরিমাণ ভরবেগ অর্জন করে প্রত্যেকটা, হ্যাঁ ওই দুই নাম্বার এটা 2π, এটা এইটা h/2π, h/π। ও এই যে এই 2 আর এই 2 কাটাকাটি দিয়ে h/π। মাশাআল্লাহ, ভেরি গুড। বুঝতে পারতেছি? সো নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক, n এর গুণিতক। আচ্ছা, এখানে আরটা কি ব্যাসার্ধ? আচ্ছা, এখানে কোনটা কি জিনিস ভাইয়া? এটা তোমাকে একটু মনে রাখতে হবে। এখানে m দিয়ে বোঝায় হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 × 10⁻³ কেজি। এটা না এটা তো আলোর কণা। কোনটা? এটা আলোর কণা না? কোনটা? এই ইলেকট্রন, এই যে কক্ষপথে ঘোরে কে? ইলেকট্রন। ইলেকট্রন। ওকে, এর ভরটা প্রায় আলোর ফোটন কণার কাছাকাছি। এই জন্য গত ক্লাসে বলছিলাম এর বেগটাও আলোর ফোটন কণার কাছাকাছি, প্রায় 3 লক্ষ কিলোমিটার, একটুখানি কম। বইতে 109। কোনটা? 9.109। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। দেখো ভাইয়া, 9.109 × 10⁻³ তাই না? আচ্ছা, এই যে 9টা আছে, আমরা কি জানি 5 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ডিজিট থাকলে তার আগেরটার সাথে এক যোগ করতে হয়। সো 9.1 আর এইখানে 0 চেঞ্জ হয়ে 11 এর 0 ক্যান্সেল। ভেরি গুড কোশ্চেন, মাশাআল্লাহ। বুঝতে পারছি?
এইগুলো হচ্ছে কোশ্চেন মাশাআল্লাহ। আচ্ছা 5 থাকলেও কি এক যোগ করতে হয় এটা বলে? 5 থাকলেও হ্যাঁ 5 থেকে 9 পর্যন্ত যে কোনো কিছু থাকলে এক যোগ করতে হয়। বুঝতে পারছি? সো 9.11 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ভি এই ভেলোসিটিটা ইলেকট্রনের ভেলোসিটি। ভি অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভেলোসিটি। এই ক্ষেত্রে ইলেকট্রনের ভেলোসিটি উল্লেখ করে দেওয়া থাকতে পারে বা তোমাকে ম্যাথমেটিক্যালি বেরও করতে বলতে পারে। আরটা হচ্ছে যেই কক্ষপথে ও রিসাইড করতেছে, যেই কক্ষপথে ও ঘোরাঘুরি করতেছে, রিসাইড করতেছে ওই কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, ইলেকট্রনটা যত নাম্বার কক্ষপথ আছে ওটার ব্যাসার্ধ শেষ। ওকে, আর এন তো হচ্ছে যে কততম কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এইটা এন এর ভ্যালু। এইচ এর ভ্যালুটা হচ্ছে এইটা প্লাঙ্কস কনস্ট্যান্ট। এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.626 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। মনে রাখতে হবে ব্যাপারটা, এটা মুখস্থ মান। জুল আবার সেকেন্ড করতে হয়? হ্যাঁ জুল সেকেন্ড, একক, পুরোটা একক। এটা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার যেরকম একক তেমনি হবে জুল সেকেন্ড একক। বুঝছি? তো 6.626 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 34 অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট পাই। পাইয়ের ভ্যালু আমরা সবাই জানি 3.1416। মাশাআল্লাহ, বুঝতে পারতেছি? এইভাবে করে এই কক্ষপথের কনসেপ্টটা, যে ইলেকট্রন কি পরিমাণ এনার্জি তো না, কি পরিমাণ ভরবেগ নিয়ে ঘোরাঘুরি করতেছে, এই কনসেপ্টটা আমরা জানতে পারি। ভাই বিয়ের মান কত? ভি এর মানটা বলে দিবে প্রশ্নে, অথবা তোমার বের করতে হইতে পারে। আর আর ভি এই দুইটার যে কোনো একটা বলে দিবে, অন্যগুলো তোমার মুখস্থ রাখতে হবে। এই যে ভাইয়া যেভাবে লিখে দিলাম, এগুলো এম কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এন তো বলেই দিবে এভাবে। বুঝতে পারতেছি? এইভাবে করে একটা ইলেকট্রনের ভরবেগ, বিয়ের মান যদি না দাও তাহলে আমি কি ভাই এম এর মান, বিয়ের মান যদি না দাও ভি এর মান না দেওয়া থাকলে এমন কোনো হিন্ট দেওয়া থাকবে যেখানে তুমি ভি এর মান বের করে নিতে পারবে। যেমন তাহলে আর এর মান আর এন এর মান দেওয়া থাকবে, তুমি ভি এর মান অঙ্ক করে বের করতে পারবা। এক্সেলেন্ট কোশ্চেন, এক্সেলেন্ট, মাশাআল্লাহ। সবাই বুঝতে পারতেছি? এই সম্পর্কিত কিছু ম্যাথও করাবো না দ্বারা। এ পর্যন্ত ক্লিয়ার না? এটা হচ্ছে কেস নাম্বার 2 ভরবেগ সম্পর্কিত। তাহলে দুইটা মেজর প্রবলেম সলভ হয়ে গেল। আকার আকৃতি সম্পর্কিত কনসেপ্টটা প্রবলেম সলভড, ভরবেগ সম্পর্কিত কনসেপ্টের প্রবলেম সলভড। আরেকটা ব্যাপার আছে, ইলেকট্রনের শক্তি সম্পর্কিত কোনো মতবাদ কি রাদারফোর্ড সাহেব দিতে পারছিলেন? বোর সাহেব সেটাও দিয়ে দিয়েছেন। কোনো একটা নির্দিষ্ট ইলেকট্রন, একটু বোঝার চেষ্টা করি ভাইয়া, ইজি জিনিস, সেটা একবারে ইজি জিনিস সবচেয়ে, মানে যে জটিল ব্যাপারটা, কঠিন যেটা সেটা শেষ। দেখি, লেটস ইমাজিন আমার কাছে একটা পরমাণু আছে। ওকে, এইখানে আমার কাছে একটা ইলেকট্রন আছে, এইখানে আমার কাছে একটা ইলেকট্রন আছে। ওকে ভাইয়া, ব্যাপারটা কি হয় যে এই ইলেকট্রনটা যখন লাফালাফি করে এই কক্ষপথে যাবে, অপেক্ষাকৃত উচ্চ শক্তি স্তরে যাবে, মনে রাখবা একটা নিম্ন শক্তি সম্পন্ন ইলেকট্রন লাফ দিয়ে যখন তার উপরের শক্তি সম্পন্ন অরবিটালে যাবে, তখন সে কিছু পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ, এক্স্যাক্ট শক্তি শোষণ করবে। মানুষের যখন ইনকাম বাড়ে সে তখন আরো হায়ার ফ্যাসিলিটিতে যায় না, ভালো ফ্ল্যাটে যায় না, আবার ইনকাম কমলে সে আবার একটু লোয়ার ফ্যাসিলিটিতে চলে আসে না। ইলেকট্রনের হচ্ছে এনার্জি বেড়ে গেছে, এনার্জি বেড়ে গেছে দেখে সে উপরের কক্ষপথে চলে গেছে, বড় কক্ষপথে চলে গেছে। এবার বুঝতে পারতেছি? এবং এই এনার্জির পরিমাণ সর্বদা নির্দিষ্ট, একবার কনস্ট্যান্ট। কি পরিমাণ শক্তি শোষণ করবে তার পরিমাণটা নির্দিষ্ট। বুঝতে পারতেছি? আবার মনে কর এই ইলেকট্রনটা কিছু পরিমাণ এনার্জি ছেড়ে দিবে, রেডিয়েট করবে, সেই ক্ষেত্রে ঘটনাটা কি হবে? এই ইলেকট্রনটা আবার নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে চলে আসবে না? বুঝতে পারতেছি? অর্থাৎ খাস বাংলায় একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে যায়, সে কিছু পরিমাণ শক্তি শোষণ করে। আবার উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল থেকে যখন সে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে যায়, সে কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা সর্বদা ধ্রুবক বা কনস্ট্যান্ট, একটা সার্টেন পরিমাণ এনার্জি, সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি। বুঝতে পারতেছি? এই শোষিত শক্তিটা উপরে গেলে শোষণ, নিচে আসলে বিকিরণ ছেড়ে দেয়। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা সর্বদা কনস্ট্যান্ট বা সমান। বুঝতে পারতেছি? এই শক্তিটা কিভাবে আমরা মেজারমেন্ট করব? এই শক্তিটা মেজার করার জন্য তোমাকে মনে রাখতে হবে ডেল ই ইকুয়াল টু এইচ বাই নিউ। এই সূত্রটা তোমাকে জানতে হবে, সরি সি বাই নিউ। ডেল ই ইকুয়াল টু সি বাই নিউ। এখানে নিউ দিয়ে কি বলছে, সরি এইচ নামটা ভুল করে ফেলছি। এইচ E1 E minus এই যে ভাইয়া ডেল ই ইকুয়াল টু এইচ নিউ। মনে রাখতে হবে এই যে কক্ষপথটা আছে, প্রথম যে কক্ষপথটা আছে, এইটা হচ্ছে তোমার, যদি এটার এনার্জি যদি আমরা E1 ধরি, আর এই যে কক্ষপথটা আছে এটার এনার্জি, বেশি এনার্জিটা যদি আমরা E2 ধরি, এই ডেল ই মানে আমরা আসলে বুঝি ডেল ই সমান সমান E2 মাইনাস E1। এটাকে আমরা, ভেরি গুড মাশাআল্লাহ, এটাকে আমরা একত্রে ডেল ই দ্বারা প্রকাশ করি। বুঝতে পারতেছি?
এই E2 মাইনাস আপার কক্ষপথের এনার্জি মাইনাস লোয়ার কক্ষপথের এনার্জি ইকুয়াল টু ডেল ই। ওকে পোলাপান? সো ডেল ই বা ই নর্মালি ইকুয়ালস টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট আমরা অলরেডি জানি 6.626 টাইমস 10⁻34। আর নিউটা তোমাকে ম্যাথে বলে দিবে যে আর নিউটা কি জিনিস ভাইয়া? কম্পাঙ্ক। কোন একটা পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেল 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, যে কয়টা লাফ মারে, ঠিক আছে, যেখানে একটা পার্টিকেল 1 সেকেন্ডে যে কয়টা লাফ মারে তাকে বলে ওই পার্টিকেলের কম্পাঙ্ক। ওকে, এটাকে গালভরা ভাষায় বলে পূর্ণ স্পন্দন সম্পন্ন করা। সবাই বুঝতে পারতেছি? সো এইচ নিউটা হচ্ছে কম্পাঙ্ক। ভাই এইটাকে আরেকটু পরিবর্তন করে আমরা লিখতে পারি যে ই ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। এখানে ল্যামডা দিয়ে আমরা কি বোঝাচ্ছি ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য বোঝাচ্ছি। LAMBDA ল্যামডা কি জিনিস? তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, মানে একটা তরঙ্গ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করার কালে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারতেছো? একটা স্পন্দনের জন্য যে পরিমাণ দূরত্ব। সবাই বুঝছি? ওয়েভলেন্থ। সো নিউ হচ্ছে কম্পাঙ্ক এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দুইটা ডাটা যখন একটা দেওয়া থাকে তোমাকে ম্যাথমেটিক করে ওটা বের করতে হবে। সবাই বুঝতে পারছি? সো রাদারফোর্ডের পরমাণু মডেলের থেকে পারফেক্টেড পরমাণু মডেলটা হচ্ছে বোর পরমাণু মডেল, যেখানে প্রায় সকল প্রবলেমের সলিউশন করা গেছে। স্টিল ইয়েট এই ছিল বোর পরমাণু মডেল। সবাই বুঝতে পারছি? শিওর? এখনো পর্যন্ত বোর পরমাণু মডেলের একটা গ্যাঞ্জাম আছে। বোর পরমাণু মডেল একটাই ঝামেলা, বাকিগুলো খুব বেশি মেজর না। মনে রাখতে হবে যে এক বর্ণ বিশিষ্ট বা এক বর্ণী আলোক রশ্মি সে ব্যাখ্যা করতে পারলেও, মানে হাইড্রোজেনের বর্ণালী সে ব্যাখ্যা করতে পারলেও একাধিক বর্ণালী যখন একত্রে ব্যান্ড আকারে নিঃসৃত হয়, মানে যখন অতিরিক্ত পাওয়ারফুল তেজস্ক্রিয় মৌলগুলো থাকে, তাদের কি একটা দুইটা আলোক রশ্মি বের হয় নাকি একবার আলোক রশ্মির একটা ব্যান্ড বের হয়? একটা পুরো একটা আটি বের হয় না? এই আটিটারে মানে বিজ্ঞানের ভাষায় বলে ব্যান্ড। অনেকগুলো আলোক রশ্মি একত্রে একটা গুচ্ছ আকারে বের হয় না? এই ব্যাপারটাকে বলা হচ্ছে আলোক ব্যান্ড বা আলোক রশ্মির ব্যান্ড। যখন হাইড্রোজেন পরমাণু হচ্ছে এক বর্ণ বিশিষ্ট, এর বর্ণালীটা বিজ্ঞানী এই বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। বাট একাধিক বর্ণালী বিশিষ্ট যে সকল পরমাণু আছে তারা কিভাবে শক্তি বিকিরণ করে বা শোষণ করে, এই কনসেপ্টটা বোর পরমাণু মডেল দিতে পারে না। বর্ণালী মানে এই যে যখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসতেছে, ভেরি গুড কোশ্চেন, তখন ও কিছু পরিমাণ শক্তি বিকিরণ করতেছে না ভাইয়া? এই বিকিরিত শক্তিটাকে আমরা আলোক রশ্মি আকারে দেখতেছি না? যখন কোনো কিছু জ্বলজ্বল করে মানে কি জানিস? ওই রশ্মিটা, ওই পদার্থটা আসলে শক্তি বিকিরণ করতেছে। ওই বিকিরিত শক্তিটা আমরা দেখতেছি জ্বলজ্বল করতেছে। তো উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তর আসার সময় জ্বলজ্বল করে বিকিরিত শক্তি। এই বিকিরিত শক্তিটাকে আমরা আলোক বর্ণালী বলে থাকি। বুঝছি? তো একাধিক বর্ণালী বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এই কনসেপ্টটা বিজ্ঞানী বোর সাহেব ব্যাখ্যা করতে পারেন না। এটা ওনার একটা মেজর ফল্ট। পরবর্তীতে এটা ব্যাখ্যা করা গেছে। ঠিক আছে? ও তৎকালীন সময় তার টেকনিক্যাল ডিভাইস ছিল না এই জিনিসটা করার মতো, হয়তো পারতেন। সো রাদারফোর্ড অ্যান্ড বোর ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই ছিল আজকের লেকচার। সবাই বাংলা সাবজেক্টে চলে যায়। আচ্ছা, একটা কোশ্চেন